একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা হাট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ভালো থাকবেন। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে আমার হিসেবে সব মিলিয়ে 14টা। দুটো মামলার মধ্যে রয়েছে ডিজে মামলা, ডিজে সংক্রান্ত যে বক্তব্যটা রেখেছেন, আরেকটা হচ্ছে তার সই জাল কাণ্ডে বিধানসভায় বিরোধী দলনেতা ঠিক করার ক্ষেত্রে। দুটি ক্ষেত্রে আপাত দৃষ্টিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়ে আছেন, অর্থাৎ জামিন বলতে এখনই একটা রক্ষা কবচ পেয়ে আছেন, এক্ষুনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। 12টি মামলার ক্ষেত্রে, বাকি 12টি মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে একটা পার্মানেন্ট রক্ষা কবচ চেয়েছেন, সেটা নিয়ে হলফনামা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। তার কিন্তু বিচারে তার কিন্তু কোনো রক্ষা কবচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত পাননি। আমি ঠিক এই স্তরে গতকাল বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী সেবাশ্রয় নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। আমি আজকের এই পর্বে প্রথমেই আপনাদের সেবাশ্রয় সংক্রান্ত এফআইআর হয়েছে অভিষেকের বিরুদ্ধে, এক নয় বোধহয় একাধিক এফআইআর হয়েছে। আমি প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা একটু শুনিয়ে নেব। বিধানসভার অভ্যন্তরে সেবাশ্রয় দুর্নীতি নিয়ে যা বলেছেন সেই ঘটনাটা শোনাব। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন, এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্স-রে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্স-রে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা হাট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ভালো থাকবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রজেক্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবার থেকে মেডিকেল ক্যাম্পের নামে সেবাশ্রয় চালু করেছেন, সবাই জানেন, এবং সেই মডেলটাকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। নন্দীগ্রামে সেবাশ্রয় করেছেন, সব কিছু করেছেন। এর পেছনে 3 ধরনের স্পেসিফিক দুর্নীতি আছে, 3টে খুব বড় ফ্যাক্টর, অনেকগুলো আছে। আর্থিক দুর্নীতি একটা আছে। আমি প্রথমেই তথ্যগুলো আপনাদের কাছে দিই, আমি তথ্যগুলো দিয়ে বলবো, আমি একজন ডাক্তারবাবুর বক্তব্য আপনাদের কাছে এই প্রতিবেদনে একদম শেষ পর্বে শোনাবো। প্রদীপ মণ্ডল, যিনি বিষ্ণুপুরের বিধায়ক, যিনি এই মুহূর্তে জেলের মধ্যে রয়েছেন, তাঁর গোডাউনে সেবাশ্রয়ে ব্যবহার করা সমস্ত যে ওষুধগুলো রাজ্য সরকার উদ্ধার করেছে, সেগুলো এক্সপায়ারি ডেট ওভার হয়ে যাওয়া ওষুধ, অর্থাৎ পেশেন্টদের যে ওষুধটা সেবাশ্রয়ে দেওয়া হতো, বহু ক্ষেত্রেই যে ওষুধের এক্সপায়ারি হয়ে গেছে সেই ওষুধগুলোকেও চালানো হতো। অপরাধ 2 হচ্ছে ওষুধের নিম্ন মান, অর্থাৎ যে ওষুধে মানুষের উপকার হবে না, ক্ষতি হতে পারে, সেই ধরনের ওষুধও এই পার্টিকুলার ক্যাম্প থেকে চালানো হতো। তৃতীয় যেটা, সেটাই হচ্ছে সবথেকে মারাত্মক, সেটা হচ্ছে যারা বিভিন্ন হসপিটালে ইন্টার্নশিপ করতেন, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার MBBS স্টুডেন্ট, তাদের ডাক্তার সাজিয়ে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে ব্যবহার করা হতো, যেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। তার কারণ ইন্টার্ন করা এই হবু ডাক্তাররা, তারা কখনো বাইরে চিকিৎসা করতে পারেন না, এমনকি হসপিটালের মধ্যে যে প্রেসক্রিপশনটা করবেন, সেই প্রেসক্রিপশনটা তাঁদের পক্ষে করা সম্ভব নয়। আন্ডার দ্য গাইডেন্স, সুপারভিশন, মনিটরিং প্রেসক্রিপশনটা হবে সিনিয়র ডাক্তারের, জুনিয়র ডাক্তাররা প্রেশারটা মাপবেন, ডায়াগনোসিসে হেল্প করবেন, সমস্ত কিছু করবেন। জুনিয়র ডাক্তার বলতে আমি বলছি ইন্টার্ন করা যেসব ডাক্তাররা ভেতরে থাকেন, সেই ইন্টার্নের ডাক্তারদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পগুলোতে নিয়ে গিয়ে ডাক্তার সাজিয়ে বসাতেন, চিকিৎসা করাতেন, তাদের দিয়ে প্রেসক্রিপশনটা করাতেন। তিনি জানতেন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তো সেখান থেকে, বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তো কেউ কিছু করতে পারবে না। কোনোদিন কল্পনাতেও আনতে পারেননি একজন সরকার বদলালে তাই এই সুপার জালিয়াতিটা শেষ পর্যন্ত ইনভেস্টিগেশনের মধ্যে আসবে, এবং প্র্যাকটিক্যালি সেটাই এলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। এবার এর এফেক্টটা কী হতে পারে দেখুন। যতগুলো 12+2 14টা মামলা সাম্প্রতিককালে 4 মের পর হয়েছে, সব থেকে আমার কাছে মনে হচ্ছে ক্রিটিক্যাল মামলা হচ্ছে সেবাশ্রয় FIR, এবং এই সেবাশ্রয় FIRটা ইজ ইকুইভ্যালেন্ট টু মানুষকে খুন করার। এখন আপনি যার চিকিৎসা করাচ্ছেন, ভুয়ো ডাক্তারদের দিয়ে চিকিৎসা করাচ্ছেন, যাদের প্রকাশ্যে প্রেসক্রিপশন ডাক্তারি করার কোনো এখতিয়ার নেই, তাদের এই ক্যাম্পগুলোতে নিয়ে গিয়ে বসানো হতো ডাক্তার করিয়ে। কি মারাত্মক সিচুয়েশন দেখুন। আমি ডক্টর তাপস প্রামাণিকের বক্তব্য আপনাদের শোনাবো এই সংক্রান্ত, আমি যা বলছি আপনাদের কাছে এই সংক্রান্ত ব্যাপারে ডক্টর প্রামাণিক কী বলছেন একটু আপনাদের কাছে শোনা দরকার। এবং এটা প্র্যাকটিক্যালি ক্রিমিনাল অফেন্স, এবং এই ক্রিমিনাল অফেন্সে মানুষের মৃত্যু হতে পারে, এবং আপনার জীবন নিয়ে ছেলেখেলা করা শুধু না, জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করা উইথ দোজ প্রফেশনালস যারা ডাক্তার হননি এখনো। এত বড় অপরাধ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয়ে ক্যাম্পগুলোতে করিয়েছেন। আরও আছে, ধরুন আলট্রাসোনোগ্রাফি এক্সরে মেশিনগুলোকে সমস্ত সরকারি হসপিটালগুলো থেকে বার করে নিয়ে যাওয়া হতো সরকারি প্রভাব খাটিয়ে। সেগুলোকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় যে দপ্তরের মন্ত্রী, তাঁর দপ্তর থেকেই সমস্ত এই আলট্রাসোনোগ্রাফি এক্সরে মেশিনগুলোর সংশ্লিষ্ট হসপিটাল যেখান থেকে নেওয়া হতো, কিসের ভিত্তিতে নেওয়া হতো, কী কাজ করা হতো, কাদের দিয়ে করানো হতো, তার এন্টায়ার রিপোর্ট তারা বার করছেন। এই মেশিনগুলোকে সিজ করা হয়েছে সরকারের তরফ থেকে, রাজ্যের CID এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সেটা করেছে। এখানেও লুকিয়ে রয়েছে একটা বৃহত্তম স্ক্যাম এর মধ্যে, সেটাকেও রাজ্য সরকার ধরবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মেশিনগুলো সিজ করা হয়েছে। এবং মেডিকেল ক্যাম্পের জালিয়াতির মধ্যে ডাক্তারদের জালিয়াতিটা মারাত্মক। আমি যখন আজ থেকে 8-9 মাস আগে আমি এক ভদ্রলোকের প্রচুর ফোন পেতাম। ভদ্রলোক বেসিক্যালি মেডিকেল প্র্যাকটিশনার, ডাক্তার, এবং তিনি বলতেন যে শর্মাবু, সমস্ত হোমিওপ্যাথ ডাক্তারদের এই ক্যাম্পে নিয়ে গিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হচ্ছে, আয়ুর্বেদিক ডাক্তারদের নিয়ে গিয়ে তাদের মডার্ন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা তাদের দিয়ে করানো হচ্ছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে 2টো ছবি দেখিয়েছেন, একজনের পা বাদ গেছে, একজনের হাত বাদ গেছে, তাদের বিষয়েও FIRটা হয়েছে। অর্থাৎ আপনি এমন একটা ক্যাম্প করছেন যেখানে আপনি ভুয়ো ডাক্তার পেশ করছেন, এবং করে শেষ পর্যন্ত সেটাতে হাত বাদ যাওয়ার কারণ হচ্ছে, পা বাদ যাওয়ার কারণ হচ্ছে। এই যে এই অফেন্সটা, এটা কিন্তু সইজাল কাণ্ডে কিংবা ডিজের যে দুপুর 2-4টের সময়, দুপুর 2টোয় থাকবেন 4 তারিখ, ডিজেটা জোরে বাজাবো, সেই অপরাধের থেকে এটা অনেক বেশি অপরাধ। এবং অপরাধ শুধু নয়, দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স ইকুইভ্যালেন্ট টু মার্ডার।
মানুষ খুন করার মতো একটা অপরাধ সংগঠিত এটাতে আছে। আরও একাধিক বিষয়, একাধিক প্রতারণা আছে। বিভিন্ন জায়গা থেকে অনৈতিকভাবে ডাক্তারদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল উইদাউট দ্য পারমিশন অফ দ্য মেডিকেল চিফ অথরিটি, সেগুলো তো একটা দিক। ফাইন্যান্সিয়াল আমি তিনটে মূলত বলছি। একটা হচ্ছে ওষুধ, পুরনো ওষুধ, এক্সপায়ারি ডেট ওভার হওয়া ওষুধ ব্যবহার করা হতো। দুই হচ্ছে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো। তিন নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে যেভাবে এই কাজগুলো করা হয়েছে তাতে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে যাদের ব্যবহার করা হচ্ছে তারা অনেকেই পূর্ণমাত্রায় ডাক্তার নন, অর্থাৎ তাদের অথরিটি নেই, কিন্তু তাদের ব্যবহার করা হতো প্রেশার দিয়ে। ইতিমধ্যে একাধিক ডাক্তার তারা সরকারের কাছে লিখিতভাবে জানাচ্ছেন যে প্রেশার দিয়ে এই কাজগুলো আমাদের দিয়ে করানো হতো। এর পাশাপাশি আরও দুটো তথ্য আপনাদের কাছে এই প্রতিবেদনে দিয়ে আমি ডক্টর তাপস প্রামাণিকের বক্তব্য আপনাদের কাছে শোনাবো। সেটা হচ্ছে পৈলান ইকো ক্রিক ক্লাব, পৈলান ইকো ক্রিক ক্লাব, তাদের অধীনে পৈলান রিসোর্ট আছে। সেই পৈলান রিসোর্ট, বিখ্যাত রিসোর্ট, সেই পৈলান রিসোর্টের মালিকের কাছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দিলীপ মণ্ডলরা 25 থেকে 30 লক্ষ টাকা এই সেবাশ্রয় ক্যাম্পের জন্য ডিমান্ড করে এবং শেষ পর্যন্ত আদায় করেন। তার যিনি কর্ণধার গতকাল সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে তিনি সেই বিলগুলো প্রকাশ্যে মিডিয়ার সামনে পেশ করেছেন, যে বিলে দেখা যাচ্ছে যে পৈলান রিসোর্ট পরবর্তীকালে আমি পেমেন্ট করব এই প্রতিশ্রুতি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেখানে সেই রিসোর্টের ঘরগুলোকে 40 দিন ধরে ব্যবহার করা হয়েছে। তার বিলগুলো এই পৈলান রিসোর্টের যিনি কর্ণধার তিনি গতকাল সামনে এনেছেন এবং সেই বিলে দেখা যাচ্ছে, সরাসরি মিডিয়াতে সেটা দেখিয়েছেন, যে খাওয়ার ব্যাপারে টোটাল 7.5 লক্ষ টাকা সেবাশ্রয় ক্যাম্পের কাছে বাকি আছে। 7.5 লক্ষ টাকা প্রথম একটা বিল। দ্বিতীয় বিল দেখাচ্ছে ঘর ভাড়া বাবদ 2,14,000 টাকা সেবাশ্রয়ের কাছে বাকি আছে এই পৈলান রিসোর্টের। তৃতীয়ত হচ্ছে ঘর ভাড়া বাবদ আবারও 7,54,000 আরও একটা বিল আছে। এছাড়া সব মিলিয়ে মানে আমি হিসেব করে দেখছিলাম যে এই সমস্ত কিছু নিয়ে পৈলান রিসোর্টের কাছে পৈলান রিসোর্ট সেবাশ্রয়ের কাছে পায় 16,73,000 টাকা। 16,73,000 টাকা তারা পায়। এর বাইরে রয়েছে ট্রান্সপোর্টেশন, অর্থাৎ গাড়ি, এই ডাক্তারদের গাড়ি টাড়ি সমস্ত কিছু ব্যবহার করার জন্য পৈলানকে চাপ দেওয়া হতো এবং তার পৈলান সেটা খরচ করতো, রিসোর্ট খরচা করতো এবং সেই টাকাটা পরবর্তীকালে দেব বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম মেরে দিয়েছে। প্লাস ওই 25 থেকে 30 লক্ষ টাকা সেবাশ্রয়ের নাম করে সেখান থেকে টাকাটা তোলা হয়েছে। এই শৌকত, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, সেলিম, প্রদীপ মণ্ডলরা এই কারবার করতো দক্ষিণ 24 পরগনায়। যেখানে যেত সমস্ত রিসোর্টগুলো, সমস্ত হোটেলগুলোকে বুক করতো, টাকা দিত না এবং ভুয়ো ডাক্তারদের দিয়ে প্রেসক্রিপশন করাতো, এক্সপায়ারি ডেট ওভার হয়ে যাওয়া ওষুধ ব্যবহার করতো, নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো এবং সম্পূর্ণ প্রসেসটা বেআইনিভাবে করা হতো। সেটাকেই বর্তমান রাজ্য সরকার করে বার করেছে। ইতিমধ্যে একাধিক এফআইআর এই বিষয়ে হয়েছে। আমি আজকে এইখানে দাঁড়িয়ে হেডলাইন দিয়েছি সেবাশ্রয়ী নিশ্চিন্ত আশ্রয় হবে অভিষেকের। আমি আপনারা দেখেছেন, আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন কবে হবে, এতদিন ধরে অপেক্ষা। ঠিক, একদম ঠিক। আমরা অনেক দিন ধরে ইডির জন্য অপেক্ষা করেছি, সিবিআইয়ের জন্য অপেক্ষা করেছি, কিন্তু এই রাজ্য সরকার কিন্তু খুব সিরিয়াসলি গত 70 দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত করাপশনগুলো নিয়ে একটার পর একটা কিন্তু তদন্ত চালাচ্ছেন। শুধু নয়, তাকে গ্রিপে আনার চেষ্টা করছেন, যদিও তিনি চেষ্টা করছেন আদালত থেকে কোনো একটা জায়গায় মুক্তি, প্রোটেকশন, সেফগার্ড। কিন্তু এই পার্টিকুলারলি সেবাশ্রয় যে সংগঠিত অপরাধটা তিনি করেছেন, দুর্নীতির পাতটা ছেড়ে দিই, দুর্নীতি তো দীর্ঘদিন ধরে তার সওয়াল চলে, কিন্তু মানুষের জীবনের বিনিময়ে নিজের রাজনৈতিক কেরিয়ার গড়ার যে খেলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের নামে খেলেছেন, সেটাই কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার খুব দ্রুত এগোচ্ছেন। একাধিক ডাক্তাররা সাক্ষ্যদান করছেন, একাধিক ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত তারা সমস্ত তাদের লিখিত অভিযোগ জানাচ্ছেন। অফিসিয়ালি পুলিশে এফআইআর জানানো হচ্ছে। গোডাউনগুলো খুলে দেখা যাচ্ছে সেখানে এক্সপায়ারি ডেট ওভার ওষুধগুলো অ্যাসেম্বল করা হয়েছিল, সেবাশ্রয়ে কাজে লাগানো হয়েছিল, নিম্নমানের ওষুধ ব্যবহার করেছে, সেটাকে ইতিমধ্যে ডায়াগনাইজড হয়েছে, সমস্ত তথ্য প্রমাণ সংগঠিত করা হয়েছে। এবং সবথেকে বড় হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা, যে ডাক্তারদের বাইরে চিকিৎসা করার কথা নয়, তারা একে একে এবার মুখ খুলতে শুরু করেছেন, সংবাদ মাধ্যমের সামনে নয়, সরাসরি রাজ্য সরকারের কাছে লিখিতভাবে তাদের অভিযোগটা জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেটাই আপনারা দেখলেন যে গতকাল
বিধানসভার মধ্যে উল্লেখ করেছেন। আমি বারবারই মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক করাপশনের মধ্যে শিবাশ্রয়কে কেন্দ্র করে যে অসীম দুর্নীতি এবং মানুষ মারার কল তৈরি করেছিলেন, তার জন্য তার পার্মানেন্টলি জেলে থাকা উচিত। যাচ্ছেন না বলে আপনাদের যতটা যন্ত্রণা, আমারও ততটা যন্ত্রণা। কিন্তু এবার আমার বিশ্বাস যে রাজ্য সরকার ইজ ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট দিস পার্টিকুলার ক্রিমিনাল অফেন্স উইচ হ্যাজ বিন ডান বাই দিস ক্রিমিনাল, যাকে আমি বলি, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফেরেববাজ বলি, আমি ওকে ক্রিমিনালও বলি, কেন মানুষের জীবন নিয়ে যারা খেলতে পারে তারা দে ক্যান ডু এভরিথিং। আমি এই মুহূর্তে এই প্রতিবেদনের শেষে ডক্টর তাপস প্রামাণিক, আর.জি. কর আন্দোলনের সময় অন্যতম খুব পরিচিত মুখ ছিলেন, তাকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ডাক্তারবাবু, আপনি যারা ইন্টার্ন অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা স্টেথোস্কোপ নিয়ে হসপিটালের ভেতরে ডাক্তারদের পেশেন্টদের পরীক্ষা করে বেড়ান, ডু দে হ্যাভ দ্য লিগাল অথরিটি টু মানে পেশেন্টদের চিকিৎসা করার অফিসিয়ালি বাইরে গিয়ে? ডক্টর প্রামাণিক কি বললেন শুনলে চমকে যাবেন। আমি সে কথাটাই এতক্ষণ বলছিলাম। ডক্টর তাপস প্রামাণিকের বক্তব্যটা এই পর্বে, এই প্রতিবেদনের শুনুন। নমস্কার ডক্টর প্রামাণিক, আমি সন্ময় বলছি। নমস্কার। হ্যাঁ, বলছি ইন্টার্নরা মানে হসপিটালে যারা ইন্টার্নশিপ করেন তারা কি বাইরে প্র্যাকটিস করতে পারেন বা হসপিটালের ভেতরে প্রেসক্রিপশন করতে পারেন? আইন কি বলছে? দেখুন, আইন অনুসারে যে কোনো যখন কোনো ইন্টার্ন হয়, মানে এমবিবিএস ফাইনাল ইয়ার পাস করার পরে, রেজাল্ট বেরোনোর পরে, প্রতিটা প্রায় ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্টে 2 মাস, কোনো ডিপার্টমেন্টে 1 মাস বা 15 দিন এরকম করে কাজ করতে হয়। কিন্তু সেটা আন্ডার দ্য গাইডেন্স, মানে হচ্ছে প্রফেসর বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বা হাউস স্টাফ, তাদের আন্ডারে। ইন্টার্নরা বাইরে প্র্যাকটিস করতে পারে না কখনোই, মানে কোনো নার্সিং হোম হোক বা অন্য কোনো জায়গায় হোক করতে পারে না। কারণ তারা যে রেজিস্ট্রেশন নাম্বারটা পায় সেটা হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার, ফাইনাল রেজিস্ট্রেশন নাম্বার নয়। অতএব তারা বাইরে গিয়ে সেটা প্রেসক্রাইব করতে পারে না। কারণ তারা যদি ওই যে পার্টিকুলার ইনস্টিটিউশনে রয়েছে, সাপোজ ধরুন আমার আর.জি. কর মেডিকেল কলেজের ইন্টার্ন, তারা আর.জি. কর মেডিকেল কলেজেই তাদের ডেট ফিক্স করা থাকে, এই ডেট থেকে মেডিসিন চলবে, এই মান্থে সার্জারি চলবে, এই মান্থে গাইনি চলবে, সেটা একদম পুরো শিডিউল করা থাকে বাই দ্য অফিস অফ প্রিন্সিপাল অ্যান্ড ডিন অফ দি স্টুডেন্ট অ্যাফেয়ার্স। তাকে কমপ্লিট করতে হয়। এবার ধরুন আমি ইন্টার্ন, আমি বাইরে গিয়ে প্র্যাকটিস শুরু করলাম, প্রেসক্রিপশন করলাম, আমার কি শাস্তি হতে পারে? না, এটা করা যায় না। প্রথমত যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এরকম অভিযোগ যায়, তো সেই ইন্টার্নের হচ্ছে তার এগেনস্টে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সেটা হচ্ছে তাকে এক্সটেনশন দিতে পারে, রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। হ্যাঁ, রেজিস্ট্রেশন বাতিল হওয়ার হাই চান্স থাকবে, কারণ সে গভর্নমেন্টের পারমিশন ছাড়া বা ইনস্টিটিউশনের পারমিশন ছাড়া বাইরে গিয়ে প্রেসক্রিপশন তৈরি করলো, তার ইজিলি তার রেজিস্ট্রেশন বাতিল। আবার দ্য আদার ওয়ে রাউন্ড, মানে তার প্রেসক্রিপশনের ফলে মানে সেটা তো এমন চিকিৎসা হলো যে চিকিৎসা আলটিমেটলি মানুষের ক্ষতি হতে পারে। মানে দেখুন, সে তো প্রেসক্রিপশন লেখার জন্য তখনও এন্টাইটেলড হয়েই পারেনি। ধরুন কারো একটা ট্রিটমেন্ট করবে, কোনো একটা রোগ ডায়াগনোসিস করবে, তখন তো পুরোটাই সিনিয়র করবে। সে হয়তো তার সাইডে হেল্প করবে বা তার সাথে দেখে শিখবে। সে কি করে বাইরে গিয়ে প্রেসক্রিপশন করবে? এবং তার তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। সে গিয়ে প্রেসক্রিপশন প্যাড ছাপিয়েও কোনো কিছু লিখতে পারবে না বা দেখতে পারবে না। তাকে এন্টায়ারলি ইনস্টিটিউশনে যত সময় না পুরোটা কমপ্লিট করছে, তত সময় সেই ইনস্টিটিউশনের বাইরে কোথাও গিয়ে কিছু করতে পারবে না এবং করা যায় না। ঠিক। অনেক ধন্যবাদ ডক্টর প্রামাণিক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।